রেকর্ডটা আমরা শুরু করলাম যে সেকশন 70-তে যাব। মানে আমরা যদি 38-এর পর যদি ধরি যে মানে রিটেনের জন্য আমাদের খুব জায়গা নাই, হ্যাঁ, মানে রিটেন আসার মতো পরিস্থিতি নাই, এই কারণে আমরা সেকশন 70-তে গেলাম। সেকশন 70 থেকে রিটেনে যেভাবে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে টোটালি ফ্যাক্ট বেসড কোশ্চেন। যদি রিটেনের কোশ্চেন বলি তাহলে এটা ইম্পর্টেন্স হচ্ছে, এটা এই সেকশনের গুরুত্ব হচ্ছে 50 ভাগের নিচে, মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো আমরা সবাই একটু মিউট করে রাখি। ওকে, আমরা শুরু করে দেই। সেকশন 70, সেকশন 70-তে বলছে 70 পড়তে গেলে আমাদের আরো অনেক ধারা পিছনে পড়তে হবে, যেটা এমসিকিউর জন্য দরকার ছিল, আমাদের রিটেনের জন্য টোটালি দরকার নেই। সেকশন 70-তে বলছে যখন হচ্ছে একটা ব্যক্তিকে কারাগার দেওয়া হয়, কারাবাস দেওয়া হয় এবং একই সাথে কোনো ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়, সেই ক্ষেত্রে অর্থের অবস্থাটা কি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো লোক অ্যাকিউজড পারসন যদি মারা যায়, কোন অ্যাকিউজড পারসন যদি মারা যায়, সেক্ষেত্রে মারা যাওয়ার পরে দেখা গেল সে মারা গেছে, বাট তার যে ফাইন হয়েছিল, অর্থদণ্ড হয়েছিল, সেটা হচ্ছে আনপেইড থেকে গেল। আনপেইড, সেটা হচ্ছে আনপেইড থেকে গেল, মানে হচ্ছে অপরিশোধিত যেটাকে বলি। সেই ক্ষেত্রে এখন আসামি মারা গেছে, সেই ক্ষেত্রে কি অর্থটা মওকুফ হবে? উত্তর হচ্ছে না, অর্থটা মওকুফ হবে না। তাহলে আপনি কত সময়ের মধ্যে সেটা আদায় করতে পারবেন? সেটা আদায় করতে পারবেন উইদিন 6 ইয়ার্স, 6 বছরের মধ্যে। এখন এই 6 বছর সময়টা কখন থেকে, আমরা রিটেন কোশ্চেন প্যাটার্ন দেখবো এখনই। এই 6 বছর সময়টা কখন থেকে এখানে স্পষ্ট করে বলে দিছে, আফটার দ্য পাসিং অফ দ্য সেন্টেন্স, আফটার পরে, দ্য পাসিং অফ দ্য সেন্টেন্স দণ্ড প্রদানের পর থেকে, দণ্ড দেওয়ার পর থেকে। And if under the sentence the offender be liable to imprisonment for a longer period than 6 years, আচ্ছা এখানে আমরা না যাই। তার মানে হচ্ছে যে আসামি যদি মারা যায় এবং তার যদি কোনো ফাইন থাকে, সেটা মওকুফ হবে কিনা, সেটা রিমিট হবে কিনা? উত্তর হচ্ছে না, সেটা আদায় করা যাবে। আদায় করতে হবে কোন জায়গা থেকে? আদায় করতে হবে তার প্রপার্টি থেকে, তার সম্পদ থেকে। কত সময়ের মধ্যে? 6 বছর সময়ের মধ্যে। আচ্ছা, যদি এরকম হয় যে আসামিকে কারাদণ্ড দেওয়া হলো 4 বছর, তাহলে কারাদণ্ড হলো 4 বছর এবং একই সাথে তাকে অর্থদণ্ড করা হলো 2 লাখ টাকা। কারাদণ্ড দেওয়া হলো 4 বছর এবং অর্থদণ্ড করা হলো 2 লাখ টাকা। এখন এই 2 লাখ টাকা ওই লোকটা 4 বছর জেল খাটছে, তো জেল খাটার পরে সে বের হয়ে গেছে। সেই ক্ষেত্রে আদায় করবেন কিভাবে? সেই ক্ষেত্রে কিন্তু আদায় করার জন্য আরো 2 বছর সময় আপনার কাছে আছে, সরকারের কাছে আছে। তার মানে হলো যে 6 বছরের মধ্যে, যে ক্ষেত্রে 6 বছরের কম কারাদণ্ড দেওয়া হয়, যে ক্ষেত্রে 6 বছরের কম কারাদণ্ড দেওয়া হয়, আমরা সেকশন 70 আছি। এখন প্রশ্ন,
যদি কারাদণ্ড দেওয়া হয় 8 বছর সেক্ষেত্রে কি হবে? যদি কারাদণ্ড দেওয়া হয় 8 বছর সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু মানে যেই পর্যন্ত তিনি কারাগারে থাকবেন ততদিন পর্যন্ত সময় কিন্তু ততদিন সময়ের মানে পূর্ণ হওয়ার আগ পর্যন্ত, মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সময় পর্যন্ত আপনি সময় পাবেন সে ফাইনটাকে আদায় করার জন্য, অর্থদণ্ডকে আদায় করার জন্য। তার মানে হচ্ছে যে যদি 6 বছরের কম হয়, 6 বছরের কম যদি কোনো আসামির কারাদণ্ড হয় এবং একই সাথে তার অর্থদণ্ড হয় তাহলে আমরা পাবো আপ টু 6 ইয়ার, 6 বছর পর্যন্ত টাইম পাবো। কিন্তু তার জেল যদি হয় 8 বছর, জেল যদি হয় 15 বছর, তাহলে উক্ত 15 বছর পর্যন্ত আমরা অর্থদণ্ড আদায়ের সময় পাব। এখন ফ্যাক্ট আসলো, ফ্যাক্ট আসলে এরকম যে এক্স একজন আসামি, না এক্স চুরির অভিযোগে অভিযুক্ত, তাকে শাস্তি হিসেবে 3 বছর জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা করা হলো। উক্ত আসামি 2 বছর সময় মানে কারাদণ্ড কারাবাসে থাকাকালীন সময় সে মারা যায়। এখন তার যে 2 লক্ষ টাকা অর্থদণ্ড হয়েছে সেটার অবস্থা কি হবে? সে যে 2 লক্ষ টাকা অর্থদণ্ড হয়েছে সেটা মওকুফ হবে কিনা? উত্তর হচ্ছে না, মওকুফ হবে না। আচ্ছা, মওকুফ হবে না বুঝলাম, রিমিট হবে না বুঝলাম, তাহলে সেটা আদায় করবে কোথা থেকে? সম্পত্তি থেকে, আদায় তার আদায় সম্পত্তি থেকে আদায় আদায় করবে তার সম্পত্তি থেকে। আচ্ছা, সে তো সম্পত্তির দখলে নাই, তাহলে তার সম্পত্তি যার দখলে থাকবে বা তার রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে তাদের কাছ থেকে আদায় করা হবে। মানে কোনো মতেই আপনার এখন যদি প্রশ্ন করা হয় যে আসামির মৃত্যু, আমরা একটু লিখি, আসামির মৃত্যু অর্থদণ্ডকে মওকুফ করতে পারে না। আসামির মৃত্যুর সাথে অর্থদণ্ড আদায়ের কোনো সম্পর্ক নাই। তাহলে আসামির মৃত্যু অর্থদণ্ড মওকুফ করতে পারে না। আরেকটা বললাম, আসামির মৃত্যুর সাথে অর্থদণ্ডের কোনরূপ সম্পর্ক নাই। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আসামির মৃত্যুর সাথে অর্থদণ্ডের কোনো সম্পর্ক নাই। তার মানে অর্থদণ্ডের গতিতে চলে যাবে। সে মৃত্যু হয়ে গেছে, তার মানে এই মৃত্যুকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে অর্থদণ্ড মওকুফ করবে না, বা আবেদনও করে সেটা মাফ করবে না যদি দেখা যায় যে তার একেবারেই কোনো প্রপার্টি নাই, তার কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, একেবারেই অক্ষম, সেই ক্ষেত্রে সরকার চাইলে মাফ করতে পারে, সেক্ষেত্রে চাইলে মাফ করতে পারে। ওকে, আরেকটা প্রশ্ন এখান থেকে, অর্থদণ্ড মওকুফের ক্ষেত্রে আসামির মৃত্যুর অজুহাত
গ্রহণযোগ্য নয়। অর্থদণ্ড মওকুফের ক্ষেত্রে আসামির মৃত্যুর অজুহাত গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখানে মৃত্যুকে টেনে নিয়ে আসলো, কারণ হচ্ছে মৃত্যুর চাইতে বড় কোনো কারণ নাই। মৃত্যুকে টেনে নিয়ে আসা হলো কারণ মৃত্যুর চাইতে বড় কোনো কারণ নাই। এখন যদি বলা হয় অর্থদণ্ড কোনো অবস্থাতেই, আবার একটু লিখি, আসামির অর্থদণ্ড কোনো অবস্থাতেই আদায়ে অযোগ্য নয়। ব্যাখ্যা করো। অর্থদণ্ড কোনো অবস্থাতেই আদায়ে অযোগ্য নয়। আবার যদি প্রশ্ন করি অর্থদণ্ড আদায়ের ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা জাস্ট সর্বোচ্চ অজুহাতটা দেখতেছি। কারণ ডেথের চাইতে তো এর চাইতে তো বড় কোনো অজুহাত হতে পারে না। সে সর্বোচ্চ অজুহাত হচ্ছে মৃত্যু। মৃত্যুতেই অর্থদণ্ড মওকুফ হয় না, তাহলে আর কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। তাহলে সেকশন 70 থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে বা ওভারঅল 70 আমরা বুঝলাম কিনা। এখন সত্য একটা ফ্যাক্ট, এক্স কে একটি অভিযোগে এক্স এর বিরুদ্ধে একটি অভিযোগ প্রমাণিত হলে এক্স কে 8 বছরের কারাদণ্ড দেওয়া হলো। এক্স এর বিরুদ্ধে একটি অভিযোগ প্রমাণিত হলে এক্স কে 8 বছরের কারাদণ্ড দেওয়া হলো। কারাদণ্ডের পাশাপাশি এক্স কে 2 লক্ষ টাকা জরিমানা করা হলো, 2 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হলো। উক্ত আসামি 7 বছর জেল খাটার পর জেলেই তার মৃত্যু হয়। আসামির পক্ষে তার পরিবার দাবি করে যেহেতু আসামি মারা গিয়েছে সেহেতু তার অর্থদণ্ড মওকুফ হবে। তার পরিবারের দাবির সাথে আপনি একমত কিনা যুক্তি উপস্থাপন করুন। তার পরিবারের দাবির সাথে আপনি একমত কিনা যুক্তি উপস্থাপন করুন। দাদা এক্সকিউজ মি, ওই যে কারাদণ্ডের সাথে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়, এর পরের লাইনটা কি বলছিলেন? শেষেরটা, শেষ ফিনিশিংটা। তার পরিবার দাবি করে যেহেতু আসামি মারা গিয়েছে সেহেতু তার অর্থদণ্ড মওকুফ হবে। সেহেতু তার অর্থদণ্ড মওকুফ হবে। সেহেতু তার অর্থদণ্ড মওকুফ হবে। আসামির পরিবারের দাবির সাথে আপনি একমত কিনা যুক্তি উপস্থাপন করুন। আমরা কি আসামির পরিবারের সাথে একমত? উত্তর হচ্ছে না, কারণ এখানে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। যদি মৃত্যু হয় আসামির অর্থদণ্ড মওকুফ হবে না, কারণ আসামের যে সম্পদ আছে বা আসামি উত্তরাধিকারের সূত্রে যে সম্পত্তির মালিক পরবর্তী সময়ে হবেন সেই সম্পত্তি থেকে আসামির অর্থদণ্ড আদায়যোগ্য হবে।
এবং সে অর্থদণ্ড আদায় করতে হবে। যেহেতু তার জেল হয়েছিল 8 বছর, সেই 8 বছর মেয়াদ পূর্ণ হওয়ার এক মুহূর্ত পর্যন্ত সময় পাবে। এই সময়ের মধ্যে অর্থদণ্ড আদায় করতে হবে। মোটামুটি ভাবে ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা, যদি ওই আসামির কোনো প্রপার্টি না থাকে সেক্ষেত্রে সরকার তো চাইলে মাফ করতে পারে, ওরকম একটা বলা হয়েছে। তাহলে এটা কি ওরকম হয় না যে কোন ক্ষেত্রে মাফ হবে? ওই ক্ষেত্রে সরকার চাইলে ওর প্রপার্টি না থাকলে ওই সময় মাফ হতে পারে? হ্যাঁ, সরকার তো চাইলে পারবে, সরকার চাইলেই পাবে, কারণ টাকাটা তো আসলে সরকারের, সরকার চাইলে পারবে। হ্যাঁ ওকে, এরা 70 গেল। এখন আমরা চলে যাব রিটেনের জন্য জেনারেল এক্সেপশনে 76 থেকে 106। 76 থেকে 106 এখান থেকে বেছে বেছে আমরা কিছু ধারা পড়ব। দাদা এবার তো এখান থেকে প্রশ্ন আসছিল বোধহয় দাদা। না, এখান থেকে প্রশ্ন সবসময় আসবে। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, এখান থেকে সবসময় আসবে, মানে আমাদের রিটেন যেই প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা পড়বো। যেমন 70 ধারা আমাদের দরকার নাই, বাট রিটেনের একটা ভাব আছে। ওকে, এখন দেখেন জেনারেল এক্সেপশন। এই জেনারেল এক্সেপশন পড়তে গিয়ে আমাদেরকে সাক্ষ্য আইনের 105 দ্বারা পড়তে হবে। এভিডেন্স সেক্টর 105 সেকশনে কি বলছে? সেখানে বলছে যে যদি কোনো অ্যাকিউজড, যদি কোনো আসামি দাবি করে, কি দাবি করবে ফয়সাল ভাই বলেন তো? বলবো দাদা। ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে সে, ব্যতিক্রমের মধ্যে সে পড়ে, তাহলে কি হবে? তাহলে তাকেই তার প্রমাণ করতে হবে যে সে ব্যতিক্রমের মধ্যে পড়ে কিনা আর কি। তাহলে তাকে প্রুফ করতে হবে যে সে ব্যতিক্রম দ্বারা সে নির্দোষ। তাহলে তাকেই প্রমাণ করতে হবে সে ব্যতিক্রমের মধ্যে পড়ে। এটা তাকেই প্রমাণ করতে হবে, দায়িত্বটা হচ্ছে তার, টোটালি দায়িত্বটা তার, টোটালি হচ্ছে দায়িত্বটা তার। তাকেই প্রমাণ করতে হবে সে ব্যতিক্রমের মধ্যে পড়ে এবং কিভাবে পড়ে। ওকে, সে ব্যতিক্রমের মধ্যে পড়ে এবং কিভাবে পড়ে সেটা তাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, ব্যতিক্রমের মধ্যে পড়লে তার সুবিধাটা কি? ব্যতিক্রমের মধ্যে পড়লে বা সে যদি প্রমাণ করতে পারে আমি ব্যতিক্রমের মধ্যে আছি, তাহলে তার সুবিধাটা কি? সে দণ্ড থেকে মওকুফ পেতে পারে দাদা। যেমন কোন ব্যক্তি কাউকে মার্ডার কেসের জন্য সে অভিযুক্ত হলো, কিন্তু সে যদি দাবি করে যে তার মার্ডার করার কোনো ইচ্ছে ছিল না, এবং সে যদি প্রমাণ করতে পারে যে তার 34 ধারা অনুযায়ী কোনো ইচ্ছাই ছিল না বা পরিকল্পনা ছিল না, তাহলে সেক্ষেত্রে সে তার দণ্ড মওকুফ হতে পারে। সে যদি প্রমাণ করতে পারে যে না, ইচ্ছা করে করি নাই, পরিস্থিতি আমাকে যে এই কাজ করাইছে এবং সেখানে মানে আমি আমার ভুল বশত করি নাই, হয়ে গেছে, বা বা এখানে আমার কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল না। প্রথম কথা হচ্ছে আমরা যে জেনারেল এক্সেপশন বলতেছি, সাধারণ ব্যতিক্রম বলতেছি পেনাল কোডে, এখানে প্রত্যেকটা অ্যাকিউজডকে প্রমাণ করতে হয়। সে যদি দাবি করে যে না আমি জেনারেল এক্সেপশনের মধ্যে আছি, তাকে প্রথমত প্রমাণ করতে হয় হি হ্যাজ নো, মানে হি হ্যাড নো ক্রিমিনাল ইন্টেনশন, তার কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল না, অপরাধমূলক যে ইচ্ছা, অপরাধ করার যে ইচ্ছা সেটা ছিল না, মেনস্টিয়াস ছিল না, এটা প্রথমত তাকে প্রমাণ করতে হয়।
আমরা সেকশন 80 দেখবো। সেকশন 80, সেকশন 80। 80তে বলছে অ্যাক্সিডেন্ট ইন ডুইং এ লফুল অ্যাক্ট। এ লফুল অ্যাক্ট একটা আইনানুগ কাজ। এখানে আইনানুগ কাজ বলতে শুধুমাত্র আইন দ্বারা সীমাবদ্ধ এই কাজকে বোঝায় নাই। এখানে লফুল অ্যাক্ট বলতে বুঝেছে স্বাভাবিক কাজ। যেমন একটা লোক মাটি কাটে, এখন মাটি কাটার তো নিয়ম কানুন তাকে জানতে হবে, এটা তার জন্য লফুল অ্যাক্ট। মানে লফুল অ্যাক্ট মানে হচ্ছে স্বাভাবিক কাজ। স্বাভাবিক কাজ আমাকে স্বাভাবিক নিয়মে করতে হবে। তো এখানে সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, এটা রিটেলের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে যে একটা লোক একটা হ্যাসেট দিয়ে কাজ করতেছিল, মানে একটা কুঠার দিয়ে কাজ করতেছিল, কুঠার আছে না, এবং সে সে হ্যাসেট দিয়ে মানে কুঠার দিয়ে কাজ করতেছিল। কুঠার দিয়ে যেটা করতেছিল, গাছ ফাটতেছিল। গাছ ওই যে রান্না করার জন্য, লাকড়ি বানানোর জন্য সে গাছ ফাটতেছিল। সে বরাবরই এই কাজটা করে তার পরিবারের জন্য। তো একদিন যেটা হলো, সে গাছ ফাটতেছে, গাছ ফাটতেছে, গাছ কাটতেছে। তো হঠাৎ করে যেটা হলো, তার হাত থেকে কুঠারটা ছুঁড়ে গিয়ে পথচারীর রাস্তা দিয়ে যাচ্ছে তার গায়ে গিয়ে পড়লো, সে লোকটা মারা গেল। এখন যে লোকটা কুঠার দিয়ে কাজ করতেছিল তার নামে মামলা করা হলো। সে দাবি করলো যে না, আমার তো এখানে ক্রিমিনাল ইন্টেনশন ছিল না, ইভেন আমি এটা এটা আমার রুটিন ওয়ার্ক, এটা আমি নিয়মিতই করে থাকি, এখানে আমার কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল না, এবং আমি স্বাভাবিক কাজটা লফুল ম্যানারেই করেছিলাম, স্বাভাবিক নিয়মেই করেছিলাম, এবং এভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল না। আমি এখানে প্রপার কেয়ার নিয়েছিলাম, মানে সঠিকভাবে যত্ন নিয়েছিলাম যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এই স্বাভাবিক কাজ করতে গিয়ে সে যে এই অ্যাক্সিডেন্ট করে ফেললো, সে যে একটা দুর্ঘটনা ঘটাইলো বা অন্যের মৃত্যু ঘটাইলো, সেক্ষেত্রে সে দায়ী হবে কিনা? উত্তর হচ্ছে সে কিভাবে প্রমাণ করে, এটা তার প্রমাণের উপর নির্ভর করবে। সে যদি প্রমাণ করতে পারে তার ক্রিমিনাল ইন্টেনশন ছিল না, সে যদি প্রমাণ করতে পারে সে রিজনেবল কেয়ার নিয়েছিল, যথাযথ যুক্তিযুক্ত সে যত্ন নিয়েছিল কাজের প্রতি, এবং সে লফুল মিনস স্বাভাবিক উপায়ে কাজটা করেছিল, সেক্ষেত্রে সে দায়ী হবে না। তাহলে সেকশন 80 ধারা 80 মূল কথা হচ্ছে যে কোনো ব্যক্তি না, সরি, এখানে কোনো ব্যক্তি হবে না, তো কোনো আসামি যদি লফুল অ্যাক্ট স্বাভাবিক কাজ করতে গিয়ে স্বাভাবিক কাজ স্বাভাবিকভাবে করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এবং অন্য লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে যদি প্রমাণ করতে পারে যে সে প্রপার কেয়ার নিয়েছিল, প্রপার কশন নিয়েছিল, তার কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল না, সে গুড ফেইথে স্বাভাবিক নিয়মে তার লফুল অ্যাক্ট লফুল ম্যানারে করছিল, সেক্ষেত্রে সে দায়ী হবে না। এটা সে যদি প্রমাণ করতে পারে। সেকশন 80 তার মানে হচ্ছে ক্রিমিনাল ইন্টেনশন অথবা নলেজ। যেমন সে জানতোই না যে তার হাত থেকে কুঠারটা এভাবে উড়ে গিয়ে অন্য একজনের মাথায় গিয়ে পড়বে, সেটা জানতোই না। তাহলে সেকশন 80 ক্লিয়ার। এখন এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসবে আপনার ফ্যাক্ট বেস, ফ্যাক্ট। সেকশন 80 এর পরে 82 এবং 83, 84 আমরা একসাথে মিলিয়ে পড়বো। একটা শিশুর বয়স 7 বছর, 7 ইয়ার্স। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সে আমাকে ইট ছুঁড়ে মারলো, আমার মাথায় পড়লো, মাথা ফেটে আমি মারা গেলাম। আমার পরিবার উক্ত শিশুর নামে মামলা করলো। শিশুর পরিবার দাবি করলো যে তার বয়স মাত্র 7 বছর, তার বয়স 9 বছরের কম,
এবং পেনাল কোডের সেকশন 82 তে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে যদি কোনো শিশুর বয়স, যদি কোনো শিশু কোনো অপরাধ করে ফেলে এবং সেই অপরাধ এবং তার বয়স হচ্ছে আন্ডার 9 ইয়ার্স অফ এজ, 9 বছরের কম, সেক্ষেত্রে সে অপরাধী না। আচ্ছা বলেন তো, যে তার বয়স 7 বছর কি 9 বছর বা 9 বছরের বেশি, এটা প্রমাণ করবে কিভাবে? সে তো দাবি করে বসলো যে আমার বয়স, আমার ছেলের বয়স, আমার সন্তানের বয়স 9 বছরের কম, 7 ইয়ার্স, তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না, সে অপরাধী না। এই যে সে যে অপরাধী না, 7 ইয়ার্স কিভাবে প্রমাণ করবে? এই 7 বছর সময়টা কিভাবে প্রমাণ করবে? দাদা সেটা তার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে এরকম। হ্যাঁ, সেখানে জন্ম নিবন্ধন চাইতে পারে, সেখানে তার স্কুলে স্কুলে কতটুকু তার বয়স দেওয়া হয়েছে সেটাও চাইতে পারে। টিকার কার্ড, হ্যাঁ হ্যাঁ, টিকার কার্ড আছে। তারপরে আশেপাশের সাক্ষী আছে। সাক্ষীটা কিরকম? ধরেন এক্স এক্স একজন পুরুষ, ওয়াই একজন মহিলা, না এক্স একজন ছেলে, ওয়াই হোসেন একজন মেয়ে, দুজনের বিয়ে হলো 2008 সালে। দুজনের বিয়ে হলো 2008 সালে। তাদের ঘরে একটি সন্তান হলো, সন্তানের নাম হচ্ছে আরিয়ান। সেই সন্তান পথিকের মাথায় ইট ছুঁড়ে মারলে পথিকটি মারা যায়। আরিয়ানের নামে মামলা করা হলো। তার পরিবারের দাবি তার সন্তানের বয়স 7 বছর, এবং যখন ঘটনাটি ঘটলো তখন ছিল 2021 সাল। তাহলে তাদের বিয়ে যে হয়েছে 2008 সালে, এটা একটা প্রমাণ। এটা হচ্ছে বাড়ির আশেপাশের ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে, বা বাড়ির আশেপাশে যারা সাক্ষী আছে তারা। এখন প্রশ্ন হচ্ছে, এখন তারা তারা দাবি করলো তারা সন্তান নিয়েছে 2014 সালে। এখানেও পরিবারের আশেপাশের মানুষজন সাক্ষী, প্লাস হচ্ছে তাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটা। বার্থ সার্টিফিকেটে অনেক সময় বয়স কমিয়ে দেওয়া হয় না, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই যে অন্যান্য সাক্ষ্য হচ্ছে করবোরেশন হিসেবে কাজ করবে। সেটা হতে পারে ফ্যামিলির উইটনেস, সেটা হতে পারে গ্রামবাসীর উইটনেস, সেটা হতে পারে স্কুল সার্টিফিকেট, এলাকার চেয়ারম্যান মেম্বারের উইটনেস। তার মানে আপনি শুধু দাবি করলেই হবে না যে আমার ছেলের বয়স 7 বছর, আপনাকে প্রুফ করে দেখাতে হবে যে আমার ছেলের বয়স 7 বছর। এটা হলো 82। একজন সন্তানের বয়স 11 বছর, তার মানে হচ্ছে 82 ধারাতে স্পষ্ট করে বলে দিছে যে কোনো যদি 9 বছরের নিচে কোনো শিশু যদি কোনো অপরাধ করে ফেলে, সেটা কোনো কাজ করে ফেলে, সেটা অপরাধ হিসেবে গণ্য হয়, তাহলে সেটা মানে এমন একটা কাজ করো যেটাকে আমরা অপরাধ বলি, সেটা শিশুর ক্ষেত্রে অপরাধ হবে না, সে শাস্তিযোগ্য হবে না। এবার হচ্ছে 83 ধারাতে বলছে 9 থেকে 12 বছর। তাহলে 11 বছরের একটি শিশু আমাকে ছুঁড়ে মারলো, মারার পর আমি তার নামে মামলা করলাম। তো তার পরিবারের দাবি যে আমার ছেলে কিছু বুঝে না, আমার ছেলের ম্যাচুরিটি নাই। তার মানে আমার ছেলের ম্যাচুরিটি নাই কেন? মানে বুঝার মতো। কি বুঝার মতো? যে সে যে কাজটা করে বা করতেছে সেটা কনসিকুয়েন্স কি হতে পারে, ফলাফলটা কি হতে পারে। ইট ছুঁড়ে মারাটা যে একটা অপরাধ, বা ইট ছুঁড়ে মারলে যে অন্য লোক, অন্য কোনো পথিক ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা বোঝার মতো সক্ষমতা, এটা বোঝার মতো আন্ডারস্ট্যান্ডিং যে লেভেল পাওয়ার থাকা দরকার, সেটা আমার সন্তানের নাই। এটা আমরা দাবি করে বসলাম। যদি দেখা যায়, যদি প্রমাণে আসে যে সন্তানের মানে সন্তানটা হচ্ছে বোধশক্তি সম্পন্ন লোক, অল্প বয়সে ম্যাচিউরড হয়ে গেছে, তাহলে সে সন্তান অপরাধী হয়ে যাবে। আর যদি দেখা যায় যে না, তার আসলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা নাই, সে বুঝতে পারে না যে হুইচ ইজ অফেন্স, হুইচ ইজ নট,
an offense, কোনটা অপরাধ কোনটা অপরাধ না, সে যখন এটা বুঝতে পারবে না, তার যখন আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা থাকবে না, সাফিসিয়েন্ট ম্যাচুরিটি থাকবে না, সাফিসিয়েন্ট ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, সেই ক্ষেত্রে সে অপরাধী বলে গণ্য হবে না। এটা হচ্ছে 83। তার মানে ফ্যাক্ট আকারে আপনাকে দিতে পারে, এভাবে ফ্যাক্ট আকারে দেওয়ার সম্ভাবনাটা আছে এখানে। এবার হচ্ছে দুইটা অপশন, 84 এবং 85 ধারা। একটা হচ্ছে আনসাউন্ড মাইন্ড, 84 ধারা আনসাউন্ড মাইন্ড, মানে হচ্ছে অসুস্থ ব্যক্তি। আনসাউন্ড মাইন্ড বলতে সে সঠিকভাবে বুঝতে পারে না ভালো মতো। আর 85-তে বলছে তাকে ইনটক্সিকেটেড করা হয়েছে, তাকে নেশাগ্রস্ত করা হয়েছে। নেশার ফলে সে তার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, বা কি করলে খারাপ হবে, কি করলে ভালো হবে, বা কি করলে অপরাধ হবে, কি করলে অপরাধ হবে না, কোনটা ভুল হবে কোনটা সঠিক হবে, এটা সে বুঝতে পারে না। কারণ he has been intoxicated by the others against his will, তার ইচ্ছার বিরুদ্ধে। 84 ধারা বলছে আনসাউন্ড মাইন্ডের কথা। ধরেন আমি সারা বছর সুস্থ থাকি, যখন আমি অপরাধটা করলাম, যখন আমি আপনার মাথায় ইটটা ছুঁড়ে মারলাম, ওই সময়টা, ওই 5 মিনিট সময়টা আমি আনসাউন্ড মাইন্ড ছিলাম। at the time of happening, যখন ঘটছে অপরাধটা, আমার দ্বারা যখন অপরাধটা ঘটছে, তখন আমি আনসাউন্ড মাইন্ড ছিলাম। এটা যদি প্রমাণ করতে পারি তাহলে আমি অপরাধ করি নাই। আর 85 ধারাতে বলছে যে আমাকে আনসাউন্ড মাইন্ড করা হয়েছে, আমাকে ইনটক্সিকেটেড নেশা জাতীয় দ্রব্য খাইয়ে আমার সেন্স হারানো হয়েছে, এই কারণে আমি বুঝতে পারি নাই which is wrong, which is not wrong, কোনটা সঠিক কোনটা সঠিক নয় এটা আমি বুঝতে পারি নাই, আমার ইচ্ছায় আমি এই অপরাধটা করি নাই। আমি যে তাকে ইট ছুঁড়ে মারছে এটা আমি নিজেও জানি না, কারণ I was intoxicated then, আমি ওই সময়টাতে ইনটক্সিকেটেড ছিলাম। and I have been intoxicated against my will, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে ইনটক্সিকেটেড ছিলাম, আমাকে ইনটক্সিকেট করা হয়েছে, আমাকে নেশাগ্রস্ত করা হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় আমি অপরাধটা করেছি। তাহলে এটা হচ্ছে 85। তাহলে 85 হচ্ছে শুধুমাত্র ইনটক্সিকেশনের ক্ষেত্রে, নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে। নেশাজাতীয় দ্রব্য খেয়ে আমি আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কমে গেছে। আর 84-তে বলছে আনসাউন্ড মাইন্ড, সেটা নেশার কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, প্রেমিকা কষ্ট দিছে সেই কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে। তাহলে 84 ধারা হচ্ছে শুধুমাত্র আনসাউন্ড মাইন্ড। আর আনসাউন্ড মাইন্ডের একটা অপশন বলে দিছে 85 ধারাতে, সেটা হচ্ছে ইনটক্সিকেশন। এখন পরীক্ষায় কিভাবে আসতে পারে? পরীক্ষা এখান থেকে অবশ্যই ফ্যাক্ট আকারে আসবে। এখন যদি বলা হয় যে একটা